আগের দিনের ভিডিওতে আমরা কোষ আবরক সম্বন্ধে ডিটেলে জেনেছি, আর আজকে আমরা কোষ আবরকটার পর এই ভেতরে কি অংশ আছে, মানে কোষ আবরকটা ছিঁড়ে নিয়েছি, এবার ভেতরের অংশগুলোকে এক্সপ্লোর করার পালা, তাদের অবস্থান গঠন কাজ সুন্দর করে পড়ে ফেলার পালা। তাহলে চলো আর দেরি না করে প্রোটোপ্লাজম দিয়ে শুরু করি। তো প্রোটোপ্লাজম কি, কার মনে আছে প্রোটোপ্লাজম? প্রোটোপ্লাজম কি বেসিক্যালি আমরা পড়িয়েছিলাম, তো চলো আরেকবার ছবিটার জন্য রেখেছি, প্রোটোপ্লাজম দিয়ে শুরু করি। তো প্রোটোপ্লাজম কি বললে বলা যায় যে কোষ পর্দা বা প্রাচীরের ছাড়া বাকি যে পুরো ভেতরের অংশটা, মানে একদমই পুরোটাই হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, মানে কি বলেছিলাম, এটা কোষ প্রাচীর বা পর্দা যাই হোক আবরক, আর এই মাঝখানের পুরো অংশ যার মধ্যে কোষের বিভিন্ন অংশ থাকে তাকেই বলা হয় প্রোটোপ্লাজম। এবং বুঝতেই পারছো এই প্রোটোপ্লাজমের যা হয় সেটাই একটা কোষের কাজ, বোঝা যাচ্ছে সহজে, তাই না? তো প্রোটোপ্লাজম কোথায় থাকে, এটা একটা মজাদার জিনিস। প্রোটোপ্লাজম সব কোষেই থাকবে। কোষ পর্দার সময় বলেছিলাম প্রোটোপ্লাজম আন্তর্জীবী অবস্থানের ক্ষেত্রে সমস্ত জীবকোষ যে কোনো, সেটা প্রোক্যারিওটিক হোক ইউক্যারিওটিক হোক, ডাজন্ট ম্যাটার, প্রোটোপ্লাজম ছাড়া কোষ থাকা সম্ভবই নয়, তাই না? আর তারপর হচ্ছে আন্তর্কোষীয়, এটা কি আমরা বলতেই পারি যে কোষ আবরক দ্বারা পরিবৃত, আবদ্ধ লিখতে পারো, পরিবৃত পুরো ভিতরের পুরো অংশ, ভিতরের পুরো অংশ হলো। এবার কথা হচ্ছে দাদা গঠন অ্যাজ কিছু নেই, গঠন আমরা ওটাই লিখতে পারি যা যা আমরা দেখেছিলাম। ওই ভিডিওটা দেখে নিও, কিন্তু সিকোয়েন্সালি পড়াটা ইম্পর্টেন্ট, তাই না? কি কি দেখেছিলাম আমরা এর আগের 2-3টে আগে ভিডিওতে? গঠনে আমরা বলতে পারি কিছুই না, ওই অঙ্গাণু, তাই না? দেখো ওখান থেকে তুলেই বসাচ্ছি কিন্তু। আর কি ভ্যাকুওল, আর কি আমাদের সাইটোপ্লাজম, আর কিছু মিস করছি কি দেখে নিও। তাহলে অঙ্গাণু, ভ্যাকুওল, সাইটোপ্লাজম, এই সবই মোটামুটি এগুলো আর কি। ঠিক আছে, তো এইটা গেল ব্যাপার। আর কাজ কি হবে আমরা বুঝতেই পারছি, এইগুলোর যা কাজ হবে সেটাই প্রোটোপ্লাজমের কাজ হবে। তার মানে কোষের যাবতীয় কাজ, কোষের যাবতীয় কাজ অর্থাৎ কিছু একটা উদাহরণ লিখে দাও যেগুলো তোমার বইতেই আছে। সেটা হচ্ছে ওই কিছুটা লিখে দাও, শ্বসন, রেচন, পরিবহন, যা যা আছে আর কি, হ্যাঁ, ইত্যাদি সমস্ত কিছুই করে হচ্ছে এই প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের অংশগুলো, তাই না? এবং আমরা বলতে পারি যাবতীয় কাজের সঙ্গে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, তাই না? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, তাই না? তাও তো হয় এই প্রোটোপ্লাজমের মধ্যেই। ওকে, তাহলে প্রোটোপ্লাজমটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো প্রোটোপ্লাজমের মধ্যে প্রথম আমরা কোথায় যাব, এক একটা অঙ্গাণুকে ধরি। তা প্রথম অঙ্গাণু কি দেখি চলো। প্রথম অঙ্গাণু হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুইলাম। ওরে বাপরে বাপ দাদা, কি শক্ত নাম, মানে না বুঝলে তো আমাদের গল্প শেষ। বায়োলজিকে প্রথম থেকেই বায়োলজির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে। ঠিক আছে, না না দাদা থাকতে হবে না সেটা। তো ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুইলাম, ওরে বোকা কথাটার মানেটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুইলাম, এই তো কথা। এন্ডোপ্লাজমিক রেটিকুইলাম কি ব্যাপারটা? আমরা কি দেখিয়েছিলাম প্রথমে, এটা যদি একটা কোষ হয় তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, সবচেয়ে বড় অংশ কোষের। তাহলে এর চারধারে এরকম জাল 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 জাল, এটা তো দেখে জাল জাল মনে হচ্ছে না, যাই হোক, কিন্তু থাকে এরকম জাল জালি। ঠিক আছে, এই যে জাল জাল, রেটিকুইলাম মানে কি? রেটিকুইলাম মানে হচ্ছে বেসিক্যালি জাল, জালক হলো। এন্ডোপ্লাজমিক মানে কি? কোষের মধ্যে, মানে নিউক্লিয়াসটা কোথায় থাকে? সেন্টারে। তাহলে সেন্টারের কাছাকাছি অংশটা বেশি দেখা যায় এন্ডোপ্লাজমিক রেটিকুইলামকে, তাই না? তো সেই জন্যই এটাকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হচ্ছে গল্প, ঠিক আছে? তো এটাতে মানে বিশাল কিছু ঘাবড়াবার কিছু নেই। ওকে, তাহলে কি বলছি এবার? বলছি যে আন্তর্জীবী অবস্থান, অ্যাকচুয়ালি এটা
সমস্ত ইউক্যারিওটিক কোষেই অবস্থান করে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, উদ্ভিদক, প্রাণী হোক, ছত্রাক হোক, কোনো প্রবলেম নেই। আর আন্তর্কোষীয়র ক্ষেত্রে দেখো এই পয়েন্ট থেকেই বেরিয়ে গেল, কোথায়? নিউক্লিয়াস সংলগ্ন, নিউক্লিয়াস সংলগ্ন ও কোষ পর্দা অবধি বিস্তৃত। হয়ে গেল, গল্প শেষ। এবার হচ্ছে গঠন। গঠনটা তো ছবি এঁকেই দিয়েছি, মানে এনেইছি, দেখতে পাচ্ছ। গঠনটা কি, মানে বেসিক্যালি এগুলোকে একটাকে তুলে আনো না ভাই, একটা থলি নেবে, নিয়ে চেপটে দেবে। ঠিক আছে, একটা থলি নেবে, নিয়ে চেপটে দেবে, হয়ে গেল একটা গঠন। তারপর কি, এরকম পাইপ সদৃশ্য, এগুলো কি একটা পাইপের মতো না, এরকম একটা পাইপের মতো। তাহলে এই হচ্ছে থলি, এই হচ্ছে পাইপ। ওকে, তো এই থলি, পাইপ, আর এখানে আরো কিছু জিনিসপত্র থাকে গোল গোল, এগুলো দেয়নি, এগুলোকে বলে ভেসিকেল। ঠিক আছে, তাহলে থলি, পাইপ, ভেসিকেল। ঠিক আছে, এই থলিগুলো, তাহলে আমরা থলি লিখি না, থলি, পাইপ, বুদবুদ নাকি? তাহলে থলি, পাইপ, বুদবুদ, এই আমরা দেখতে পাচ্ছি। থলি আগে, পাইপ পরে, বুদবুদ তারও পরে। তো যাই হোক, থলি, পাইপ, বুদবুদকে কি বলে? বেসিক্যালি বলে হচ্ছে সিস্টার্নি। কি বলে? সিস্টার্নি। ওকে, কি বলবো? গঠন তিনটি অংশ। কি বলবো? গঠন তিনটি অংশ। কি কি বলবো? সিস্টার্নি, টিউবিউল, আর কি? সিস্টার্নি, টিউবিউল, আর ভেসিকেল। এই তো গল্প, তাই না? এই তো গল্প। তাহলে তিনটে অংশ আমরা দেখতে পাচ্ছি। কি কি পাচ্ছি? সিস্টার্নি, টিউবিউল, আর ভেসিকেল। ওকে, তাহলে এই চ্যাপ্টা, থলি, এদের সিস্টার্নি সম্বন্ধে কি দেখতে পাচ্ছ তুমি? যা দেখতে পাচ্ছ সেটাই লেখো। চ্যাপ্টা, থলি সদৃশ্য, চ্যাপ্টা, থলি সদৃশ্য, অশাখ, মানে কোনো শাখা নেই। একটা জিনিস দেখতে পাচ্ছ, এরকম গোল 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 গোল, কি আছে? কি শিখেছিলাম? রাইবোজোম আছে। তাহলে লেখো রাইবোজোম উপস্থিত, রাইবোজোম প্লাস উপস্থিত। ওকে, টিউবিউলে কি দেখছো? নালিকা সদৃশ্য, নালিকা সদৃশ্য। ওকে, এরা কিন্তু শাখা প্রশাখা যুক্ত, শাখা প্রশাখা এদের আছে। আর রাইবোজোম নেই, রাইবোজোম নেই। আর সরি, হ্যাঁ, আর ভেসিকেলটা কি? ভেসিকেলটা হচ্ছে কিছুই না, তোমার গোলাকার পর্দা বেষ্টিত অংশ, তাই তো? তাহলে এই তো গল্প, কতক্ষণ লাগলো? তাহলে এবার এই তিনটের কাজ করলেই ইয়ার শেষ। কিন্তু তার আগে একটা ব্যাপার আছে, দেখো এখানে রাইবোজোম আছে, খেয়াল করো, এখানে রাইবোজোম আছে, এখানে রাইবোজোম নেই। এই অনুযায়ী একটা ভাগ হয়, পার্থক্য লিখতে দিতে পারে। চলো ঝটপট পড়ে নি সেটা। তো কি আছে, কি আছে? বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, ইয়েস, এই অনুযায়ী যে ভাগটা করা হয় তাকে বলা হয় আরইআর ও এসিআর। তুমি বলে কে এরা আবার কি? আরইআর মানে কি? আর বলে তো রাফ, রাফ বা অমসৃণ, তাই না? আর ই আর মানে তুমি জানো, আর লিখবো না। এস মানে স্মুথ, স্মুথ বা কি হবে? মসৃণ। তো তুমি বলবে মসৃণ অমসৃণ আবার করতে গেল রে ভাই। আরে বাবা, রাইবোজোম কি ছোট ছোট দানার মতো? তাহলে গ্রামের পথের কল্পনা করো না, ঠিক আছে? গ্রামের পথে কি হয়? একদম সেই নুড়ি পাথর বেছানো হয় ব্যাপারটা। তো সেই নুড়ি পাথরের যে অ্যাপিয়ারেন্সটা, তুমি খালি পায়ে হেঁটে দেখো, পুরো পায়ে কাঁকড়, মানে একদম তোমার পায়ে মোটামুটি ব্যথা হয়ে যাবে। তাহলে এই যে উঁচু নিচু রাস্তা এবং তার মধ্যে পড়ে থাকা কাঁকড়, এইটাকেই বলে অমসৃণ রাস্তা। তার রাইবোজোমও যেখানে পড়ে আছে সেটা অমসৃণ। এখন প্রশ্ন হচ্ছে কোথায় পড়ে আছে? আগের স্লাইডে দেখলে রাইবোজোম বেসিক্যালি পড়ে আছে কোথায় না, সিস্টার্নিতে, তাই না? আর টিউবিউলে রাইবোজোম পড়ে নেই, তাই না? আচ্ছা, এবার মজার কথা দেখো, রাইবোজোম
কি করে? আমরা আগের দিনই পড়েছি, প্রোটিন তৈরির কারখানা, প্রোটিন তৈরি করে। তাহলে RER এর কাজ কি হবে? প্রোটিন তৈরি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এর কাজ তো হবে না প্রোটিন তৈরি করার, এটাতে রাইবোজোম নেই, তাহলে এটার কাজ কি হবে? লিপিড তৈরি বলা যেতে পারে, যাই হোক, কিন্তু প্রোটিন তৈরি করা যাবে না। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। এছাড়া আর কি পার্থক্য দেওয়া যেতে পারে? মূলত এই দুটোই পার্থক্য, ঠিক আছে, মূলত এই দুটোই পার্থক্য। তাহলে এই দুটো করলে আমাদের হয়ে যাবে। এবার আমরা যাব হচ্ছে কোথায় না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজের দিকে। কি কাজ করে চলো, মনে তো আছে নিশ্চয়ই, প্রথম কাজটা যেটা শিখেছিলাম পরিবহন ব্যবস্থা, তাই না? অর্থাৎ কি বললাম, কোষ পর্দা থেকে একদম নিউক্লিয়াস অবধি, অর্থাৎ ভারতের বর্ডার থেকে একদম দিল্লি অবধি এটা বিস্তৃত। কোন রাস্তা? জিটি রোড, তার মানে পরিবহন ব্যবস্থার কাজটা তো এমনিই পাবো আমরা। তাহলে পরিবহন, তাই না? পরিবহন একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় হচ্ছে কি, আমরা নিজেরাই দেখলাম রাইবোজোম থাকলে কি হবে? রাইবোজোম থাকলে হবে হচ্ছে প্রোটিন তৈরি, বা ভালো কথা। আর যাদের রাইবোজোম নেই যে জায়গাতে, সে জায়গার নাম কি হবে? এসিআর, যেটা হবে লিপিড তৈরি। তার মানে দেখছো এক একটা পার্টকে জাস্ট নিয়ে নিচ্ছি, সামগ্রিকভাবে এটা পরিবহন করে। প্রোটিন তৈরি কিভাবে করে? RER। লিপিড তৈরি কিভাবে করে রে ভাই? এসিআর। আর ভেসিকেল দিয়ে কি করে? পরিবহন। ভেসিকেল দিয়েও পরিবহন হয়। এটা রাস্তা হিসেবে তো ডেফিনেটলি ER দিয়ে পরিবহন করেই বিভিন্ন জিনিসপত্র। তাছাড়া ভেহিকেল মানে রাস্তায় তো আর মানে রাস্তায় তো কিছু একটা যেতে হবে, পায়ে হেঁটে তো পৌঁছানো যাবে না। তো রাস্তায় কি আমরা কোনো একটা যানবাহনের মাধ্যমে চলি, তাহলে সেই হিসেবে পরিবহন এটা ইকুয়াল টু সামগ্রিকভাবে রাস্তা, ওকে। আর যদি যানবাহনের কথা বলো, তাহলে সেই হিসেবেও অবশ্যই পরিবহন ভাবা যায়। এবং সেটা কি? সেটা হচ্ছে ভেসিকেল। গল্প শেষ, ওকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খতম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর কি আছে দেখি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর আছে হচ্ছে গলগি বডি। ইয়েস, এই রঙিন জিনিসটার নাম হচ্ছে গলগি বডি। তাহলে গলগি বস্তু, বডি, যাই হোক, প্রথম কথা তোমার মনে হবে গলগি আবার কি, এর নামের মানে কি? আসলে গলগি হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে। গলগি হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, ক্যামিলিও গলগি, তিনি আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে আমরা সম্মান দিয়ে গলগি বলি, বোঝা গেল? তো দেখা যাক চলো গলগি বস্তু সম্বন্ধে কি বলা যেতে পারে। তো গলগি বস্তু কিন্তু আন্তর্জীবীয় ক্ষেত্রে সব ইউক্যারিওটিক কোষেই থাকে, ঠিক আছে। হ্যাঁ, একটা শর্ট কোশ্চেন করতে পারে, প্রাণী দেহের তো ঠিক আছে, কিন্তু উদ্ভিদ দেহে এই গলগি বস্তুকেই ডিকটিওজোম বলা হয়। ডিকটিওজোম বলা হয় কেন না, ছড়িয়ে ছুটিয়ে থাকে। যাই হোক, এটা একটু মনে রেখো, শর্ট কোশ্চেন করতে পারে। আর আন্তঃকোষীয় অবস্থান মোটামুটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চারিদিকে, ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে গঠন। গঠনে কি দেখবো? কি দেখছো গঠনে ভাই? ভাই এখানে তো চ্যাপ্টা থলি, বিভিন্ন সাইজের চ্যাপ্টা থলি দেখা যাচ্ছে। এই যে সেই একই গল্প, চ্যাপ্টা থলি। তা একই যদি গল্প হয়, নামও এক হবে, সিস্টারনি হবে, তাই না? আর এখানে ছোট ছোট এরকম গোল 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 কি দেখাতে পাচ্ছ? গোল 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 কি দেখেছিলে আগের স্লাইডে? ভেসিকেল। তাহলে নিজেরাই বললে, চলো লিখে ফেলি। গঠনের ক্ষেত্রে কি দেখতে পাবো? দুটি অংশ হলো, কি হবে? এক হচ্ছে সিস্টার্নি, কি লিখবো? চ্যাপ্টা থলি সদৃশ্য, ওকে। অশাক, শাখা পোশাকা অ্যাজ নেই, অশাক লিখে দাও। আর তারপর সিস্টার্নির পর ভেসিকেল, সেই ভেসিকেল গোলাকার পর্দাবৃত অংশ, গোলাকার পর্দাবৃত অংশ হয়ে গেল, তাই না? গলগি বস্তু তো আর কিছু নেই, তাই না? আর গলগি বস্তুর বেসিক্যালি এরকমই, মানে অলমোস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই দেখতে, শুধু টিউবিউলটা নেই বলতে পারি আমরা। তাহলে চলো পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি দেখবো না, এই গলগি বস্তুর কাজটা কি, গলগি বস্তু করেটা কি। যাদের মনে আছে তাদের মনে আছে যে গলগি বস্তুর সম্বন্ধে আমরা বলেছিলাম এটা কোষের পোস্ট অফিস। মানে একটা দেশে যেমন কোনো কিছু বাইরে পাঠাতে গেলে, রপ্তানি করতে গেলে নিজের ফসল বা কলকারখানার জিনিস পাঠাতে হয়, পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হয়। তাহলে এই হচ্ছে গলগি বস্তু, হচ্ছে পোস্ট অফিস। তার মানে কোনো জিনিসকে বাইরে বের করাটাকে কোষীয় ভাষায় তো রপ্তানি বলা যেতে পারে না, কি বলে বলো? ক্ষরণ বলে। কি বলে বলো? ক্ষরণ বলে। তাহলে কোষীয় ক্ষরণে ভূমিকা পালন করে, যেটার মানে হচ্ছে স্পেসিফিক্যালি ভেতরের জিনিস বাইরে পাঠানো।
আর এছাড়া সঞ্চয় ডেফিনেটলি বিভিন্ন জিনিসপত্র যা দেয় সেটাও সঞ্চয় করে। এবং মনে রাখতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিন আসে বা ধরো লিপিড বিপাক করে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এসিআর থেকে যে লিপিড আসে সেটা কিন্তু আসে বেসিক্যালি গলগি বডিতে। কারণ ধরো যদি র প্রোটিনও পাঠাতে হয় তাহলেও হবে, অথবা যদি গলগি বডি মানে কোনো কিছু মানে বা ধরো মানে এই লিপিড আর প্রোটিনকে জুড়ে কিছু পাঠাবো, তাহলেও তো গলগি বডিতেই জিনিসটাকে অ্যাসেম্বল করতে হবে, জুড়তে হবে। তাহলে গলগি বস্তু যেহেতু পোস্ট অফিস, ওই যেহেতু ক্ষরণে ভূমিকা পালন করে, তাই ও এই অ্যাসেম্বলিও করে। তার মানে এটা আমরা বলতে পারি যে ও মডিফিকেশনও করে, তার মানে পরিবর্তিত প্রোডাক্ট গঠন, পরিবর্তিত প্রোডাক্ট গঠন। একটা সিম্পল উদাহরণ সেটা আমরা এমনিই বলতে পারি, কি বলতে পারি, কিছুই না, বেসিক্যালি ধরো কোষ পর্দায় কি দেখলে, লিপিড প্রোটিন সব দেখলে না, তাহলে জাস্ট একটা ফর্মুলার মতো লিখে রাখো, লিপিড প্লাস প্রোটিন কি নাম হবে, কি নাম হবে, লাইপোপ্রোটিন। কি নাম হবে, লাইপোপ্রোটিন। তাহলে বোঝা গেল এই লাইপোপ্রোটিন কে তৈরি করে, এই লাইপোপ্রোটিন তৈরি করে গলগি বডি। সিম্পল, তিনটে কাজ ডান। এবার চলো গলগি বস্তু হয়ে গেছে, তাহলে এবার হচ্ছে আমরা লাইসোজোমে যাব। এ কিন্তু বড় ভয়ানক, কেন বলছি পরের স্লাইডেই দেখতে পাবে। লাইসোজোম, ওরে বাপ রে বাপ, কিরকম একটা বল বল দেখতে। যাই হোক, তো লাইসোজোমের ক্ষেত্রে কি পড়বো, লাইসোজোমের কিন্তু অন্তর্জীবী অবস্থান ঠিক সমস্ত কোষে নয়, একে সমস্ত কোষে পাওয়া যায় না, তাই এটা লিখবো মূলত প্রাণী কোষে, মূলত প্রাণী কোষে। ওকে, এটা কিন্তু উদ্ভিদ বা ছত্রাক কোথাও পাওয়া যায় না। অন্তঃকোষে অবস্থান গলগি বস্তুর কাছাকাছি, গলগি বস্তুর কাছাকাছি। ওকে, গলগি বস্তুর কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে এ ঠিক করেটা কি, এর কাজটা কি, এর কাজ বিবিধ, ঠিক আছে, মানে সেটা কথা আছে, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিকই তাই, মানে এর অনেক কাজ আছে। তো সেই প্রত্যেকটা কাজই একটু একটু মানে যতটা সিলেবাসের মধ্যে আছে বলবো। তো গঠনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, কিছুই না, একটা পর্দা আছে, তো দেখতেই পাচ্ছ এটা একটা পর্দা, আর ভেতরে কিছু জিনিসপত্র আছে, মানে সিম্পল গঠন, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, দুটি অংশ, দুটি অংশ কি, একটি পর্দা, ঠিক আছে, যে পর্দাটাকে আমরা বলি সীমাস্থ পর্দা। সীমাস্থ পর্দা মানে সেটা একটা সীমা তৈরি করে দেয় সাইটোপ্লাজমের বাকি অংশ বা প্রোটোপ্লাজমের বাকি অংশ আর এর সাথে। আর তারপর হচ্ছে উৎসেচক। উৎসেচক কি, বেসিক্যালি উৎসেচক মানে কিছুই না, এরকম ধরতে পারো যে কোষে তো রাসায়নিক বিক্রিয়া হয়, তা কোষের রাসায়নিক বিক্রিয়ার জন্য অনুঘটক চাই। অনুঘটক কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ায় বা কমায়, আমি জানি না তোমরা এখনো পড়েছো কিনা এটা, কিন্তু ব্যাপারটা তাই আর কি। তো উৎসেচকও তাই, উৎসেচক হচ্ছে কোষের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো রাসায়নিক হার বাড়ায় বা কমায়, বা বলতে পারো রাসায়নিক বিক্রিয়াগুলো হতে সাহায্য করে, হওয়া পসিবলই হয় বিকজ আমাদের উৎসেচক আছে। এখন ঘটনা হচ্ছে এর দুটি অংশ সীমাস্থ পর্দার কাজ কি, অবশ্যই পর্দার কাজ যা হয়, তাই না, বাইরের বা বাইরের কথাটা তো লেখা যায় না, সাইটোপ্লাজমের সঙ্গে ভিতরের উপাদান পৃথকীকরণ। হ্যাঁ, পর্দা তো তাই করে, তাই না। এবার উৎসেচকগুলো কি করবে, উৎসেচকগুলো হবে ভঙ্গক উৎসেচক। এখানেই মজাটা, ভঙ্গক উৎসেচক। তুমি বলে কি মজা দাদা, ওরে বোকা, ভঙ্গক উৎসেচক মানে কি, যে উৎসেচক যখনই কোষ এই মানে এটা থেকে বাইরে বেরিয়ে পড়বে, দাম ফেটে একদম পুরো কোষটাকে মেরে ফেলবে, অথবা কোষের মধ্যে ধর কিছু একটা ঢুকেছে, হ্যাঁ ব্যাকটেরিয়া ভাইরাস, সেটাকে মেরে ফেলবে। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস, তাই জন্য একটা আলাদা পর্দা দেওয়া হয়েছে। তো এই ভঙ্গক উৎসেচক থাকে বলেই এ কিন্তু কি করে, আমাদের প্রতিরক্ষায় কাজ করে। কারণ আগের দিন আমরা লাইসোজোমকে কি বলেছিলাম, সেনাবাহিনী, মনে আছে, তা সেনাবাহিনী কি করে, আমাদের দেশকে প্রতিরক্ষা করে, তা লাইসোজোমও তাই করে, খুব স্বাভাবিক। তা লাইসোজোম কি করে, আমাদের দেশকে প্রতিরক্ষা করে, এবং বিকজ এর কাছে অস্ত্র আছে, আর কোষীয় পরিবেশে সেই অস্ত্রের নাম কি, ভঙ্গক উৎসেচক, ঠিক আছে। তো দেখ, এবং শুধু তাই নয়, আমাদের তো প্রতিরক্ষা করে বটেই, তার সঙ্গে এটাকে আরেকটা নামেও ডাকা যায়, ঠিক আছে, মানে কাজগুলো এই ভঙ্গক উৎসেচকের থাকার জন্য কত রকম হতে পারে দেখ, এটা খুব মজাদার, কয়েকটাই লেখাবো যতটুকু সিলেবাসে আছে। প্রথম কথা তো প্রতিরক্ষা, এটা তো আমরা
বুঝতেই পারছি তাই না? প্রথম কথা তো প্রতিরক্ষা, এটা তো দাদা জলের মতো ক্লিয়ার। ওকে, মানে ধরো তোমার কোষে কিছু ঢুকে পড়েছে, হ্যাঁ কথাই বলছি, করোনা ভাইরাস ঢুকে পড়েছে। করোনা ভাইরাস কোথা দিয়ে ঢুকবে? নাক দিয়ে। তাহলে নাকের ধরো এই ভেতরে কোনো একটা কোষেও ঢুকেছে, তা প্রথম তো তাহলে লাইসোজোমের কাজটা কি হবে? ফেটে কোষটাকেই মেরে ফেলা। তাহলে না रहेगी বাঁশ না বাজেগি বাঁশুরি, কোষটাই মারা গেছে, তো ভাইরাস আর কোথা থেকে পুষ্টি নেবে, সে আর কোথা থেকে বড় হবে? ফলে প্রতিরক্ষা, ডেফিনেটলি প্রতিরক্ষা একটা খুব 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 ইম্পর্টেন্ট কাজ। যার জন্যই এটাকে কি বলে, যার জন্যই এটাকে কি বলে, আমরা যে বললাম পুরো কোষটাকেই মেরে ফেলবে, তাহলে এটাকে বলে সুইসাইডাল ব্যাগ। ওকে, মানে এ ফাটলো তো গল্প শেষ, কোষই মারা গেল। প্রতিরক্ষা ছাড়া আরো এর কাজ আছে আর কি। প্রতিরক্ষা ছাড়া ধরো মানে এর কাছে তো ধারালো জিনিসপত্র, মানে যা দিয়ে মারা টারা যায়, তাহলে প্রতিরক্ষা যেমন করতে পারে তেমনি আমরা বলতে পারি যে খাদ্য উৎপাদন, মানে ধরো কোষের মধ্যে খাদ্য আছে, তাহলে সেই খাদ্যটাকেও ভেঙে দিতে পারবে। আরে বাবা তোমার কাছে একটা ছুরি আছে বা কাটারি আছে, তা সেই কাটারি দিয়ে তুমি যেমন কাউকে খুনও করতে পারো, তেমনি ওই কাটারি দিয়েই কিন্তু তুমি ওই পাশে একটা নারকেল গাছ ছিল, নারকেলটা কেটে নারকেলটা ছাড়িয়ে খেতেও পারো। তার মানে অস্ত্রের অনেক মানে ব্যবহার করা যায়। তাহলে আমরা বলতে পারি খাদ্যের ভাঙন, ভাঙন মানে পরিপাক লিখে দাও, পরিপাক, ঠিক আছে? এই দুটো কাজ আমরা আরামসে লিখে দিতে পারি। আরও লিখতে পারি বাট আমি লেখাচ্ছি না, কারণ তাহলে একটু মানে আউট অফ সিলেবাস হয়ে যাবে। বাট এই দুটো কাজ যথেষ্ট, খাদ্যের ভাঙন ও পরিপাক অথবা সুইসাইডাল ব্যাগ। এছাড়া আমরা রিসাইকেলও লিখতে পারি, ঠিক আছে? রিসাইকেল মানে পুনর্নবীকরণ, পুনর্নবীকরণ। তো বলে কি এ আবার কি? আরে বোকা, বিভিন্ন কোষের অঙ্গাণুগুলো তো পুরনো হয়ে যায়, তাহলে সেগুলোকে আবার ভেঙে ভেঙে নতুন করা, মানে বাড়ি ভেঙে মাটি হয়, আবার মাটিকেই দড়িয়ে ইট হয়, তা দিয়ে আবার বাড়ি হয়। তাহলে এই ভাঙেটাকে, এটাও কিন্তু কোষে ভাঙে, লাইসোসোম। বোঝা গেল? সহজ জিনিস। চলো তাহলে এই ভিডিওতে আমরা একটা না দুটো লাস্ট জিনিস সম্বন্ধে পড়বো। তাহলে এরপর হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। ওকে, আর বাই দ্য ওয়ে তোমাদের জন্যই কিন্তু চেষ্টা করছি এটাকে সহজ করে পড়ানোর, তো তোমরা একটু পাশে থেকো। যদি কারোরই ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও আর কি ইন্সপায়ার্ড হই, আমি আরও নিজের কাজগুলো সামলে করতে পারি। কারণ এটা সম্পূর্ণ তোমাদের জন্য, বাংলার ছেলেমেয়েরা যাতে বায়োলজিটাকে ভালোবাসে, ঠিকভাবে শেখে, কম্পিটিটিভ ক্ষেত্রে তারা পিছিয়ে না পড়ে, মুখস্থ যাতে না করে, বায়োলজিটা কেমন সেটা বোঝে, তার জন্যই এই প্রচেষ্টাটা। তো যদি কারোর ভালো লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট, শেয়ার করো, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের ক্ষেত্রে আন্তর্জীবী অবস্থান, এও কিন্তু তাই, ঠিক আছে? সমস্ত জীবকোষে রাইবোজোম মোটামুটি মানে সমস্ত জীবকোষে থাকে। আন্তর্কোষীয় অবস্থান ছড়ানো ছেটানো, যে কোনো জায়গায় থাকতে পারে। আমরা ছড়ানো, বিক্ষিপ্ত লিখে দাও, বিক্ষিপ্তভাবে অথবা কোনো অঙ্গাণুর মধ্যে। ওকে, কোনো অঙ্গাণুর মধ্যে। কোন অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া ধরে নাও, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, হ্যাঁ নিউক্লিয়াসের মধ্যে থাকে, অনেকের মধ্যে থাকে, যাই হোক। তো এই গেল গল্প। এবার হচ্ছে গঠন। গঠন আমাদের কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু এটুকুই মনে রাখতে হবে যে এর একটা বড় অধঃএকক আছে, এই দেখো বড় অধঃএকক, একটা ছোট অধঃএকক আছে। এখন এর গল্পগুলো অধঃএককে কেন বলছি দাদা? কারণ বাবু এগুলো খুবই ছোট, কোষই খুব ছোট, তার আবার অঙ্গাণুগুলোর মধ্যে এটা তার থেকেও ছোট। মানে একটা কোষে হয়তো 10 লক্ষ রাইবোজোম থাকে, মানে মাথা খারাপ হয়ে যাবে কতটা ছোট এটা ভাবতে গিয়ে। তো রাইবোজোম সেজন্য একটা দানার মতো, তা দানা বলেই এর একটা বড় দানা আর ছোট দানা। তা বড় দানার নাম কি? গঠন, বড় অধঃএকক, আর আছে হচ্ছে ছোট অধঃএকক, ঠিক আছে? এখন এখানে একটা গল্প আছে এই বড় অধঃএকক আর ছোট অধঃএককে। বড় অধঃএককটা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে বলা হয় 50s, আর এর ক্ষেত্রে বলা হয় 30s। ওকে, সরি আমি ভুল বললাম, 60s প্লাস 40s, কিন্তু 60 আর 40 তো দাদা 100 হয়, কিন্তু এই 60-40s কে মিলিয়ে আমরা বলি কিন্তু 80s। ওকে, তুই বলবি দাদা শিওর অঙ্ক ভুল জানে, অথবা বায়োলজি যারা পড়েছে তারাই অঙ্ক জানে না। না, উত্তরটা তাই নয়, উত্তরটা দেবও না আমি, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা খুঁজে বার করে বলো, ভুল হলে দাদা আছে, ঠিক আছে? তো যাই হোক, আর কাজ কি? এর কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রোটিন তৈরি। ওকে, প্রোটিন তৈরি, তাই জন্য একে কি বলে? প্রোটিন
তৈরির কারখানা, প্রোটিন তৈরির কারখানা। ওকে, তাহলে রাইবোজোমও ডান। তাহলে দেখি আর নেক্সট পার্ট কি আছে এই ভিডিওতে। চলো ভাই, নেক্সট পার্ট আছে হচ্ছে ভ্যাকুওল, যেটাকে আমরা কি বলেছিলাম, সঞ্চয় স্থান বলেছিলাম, সঞ্চয় স্থান। তাহলে আন্তর্জীবী অবস্থান কি হবে, কোথায়, উদ্ভিদ কোষ। ইয়েস, উদ্ভিদ কোষ। আন্তর্কোষীয় উদ্ভিদ কোষে কোথায়, প্রায় প্রোটোপ্লাজমের 90% অংশ, প্রায় প্রোটোপ্লাজমের 90% অংশ জুড়ে কে থাকে, এই ভ্যাকুওল। ভ্যাকুওল এখানে 90% নেই হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি মানে ভ্যাকুওল অনেক বড় হয়, ঠিক আছে। সঞ্চয় স্থান বুঝতেই পারছো। এর কাছেও কি আছে, এর কাছেও আছে হচ্ছে একটা পর্দা, এর কাছেও আছে হচ্ছে একটা পর্দা, যাকে আবার কি বলে, টোনোপ্লাস্ট বলে, যাকে কি বলে, টোনোপ্লাস্ট বলে। আর পর্দা ছাড়া কি আছে ভাই, পর্দা ছাড়া ভেতরে যা থাকে আর কি, ঠিক আছে, সেটাকে বলে সেল স্যাপ, সেল স্যাপ। ওকে, স্যাপ মানে রস আর কি, ওকে, সেল স্যাপ। ওকে, তাহলে এই দুটো জিনিস থাকে, একটা পর্দা আর একটা সেল স্যাপ। ওকে, পর্দাটা তো কিছু বলার নেই, সেল স্যাপ মানে একটা ধরো অর্ধ তরল। ওকে, আর পর্দা তো পর্দা একস্তরীয় আবরণ। ওকে, তো বলার কিছু নেই। তাহলে ভ্যাকুওল সঞ্চয়স্থান আমরা জানি এবং কাজও তাই লিখবো, জাস্ট জিনিসটা দেখিয়ে দিলাম। ওকে, আর একটা জিনিস অবশ্য বলা যেতে পারে, সেটা হচ্ছে একটু স্টার মার্ক দিয়ে লিখিয়ে দিই কথাটা, সেটা হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। কি বললাম, প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। এই জিনিসটা কি খায় না মাথায় দেয়, বেসিক্যালি উদ্ভিদ কোষে যে 90% ভ্যাকুওল দ্বারা অকুপাইড, তো নিউক্লিয়াসটা কি এরকম সাইডে ছড়ে যায়, তো এই যে গঠনটা, এই গঠনটাকে বলে হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। ঠিক আছে, আমি জানি না আসবে কিনা, তবুও করিয়ে দিলাম। আর কাজ, কাজ কি হবে, কাজ অবশ্যই অবশ্যই করে হবে সঞ্চয়। এই একটাই কাজ করে সঞ্চয়, বা সঞ্চয় অনেক কিছু হতে পারে, গ্যাসও হতে পারে, সঞ্চয় খাদ্যও হতে পারে, ঠিক আছে, সঞ্চয় রেচন পদার্থও হতে পারে। ওকে, সঞ্চয় রঞ্জকও হতে পারে, যার জন্য গাছ সবুজ, তাই না, মূলো লাল, এইসব। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের মানে বিভিন্ন প্রোটোপ্লাজমের অংশ। আর একটা ভিডিও লাগবে, সেটাতে আমরা প্রোটোপ্লাজমের অংশটাও পুরো শেষ করে ফেলবো, ঠিক আছে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে প্রোটোপ্লাজমের বাকি অংশগুলো নিয়ে কথা হচ্ছে।